হবিগঞ্জে বিল দখলকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষ। নরসিংদীতে আধিপত্যের লড়াইয়ে প্রাণ গেছে একজনের, নোয়াখালীতে একজনকে পিটিয়ে হত্যা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসার তত্ত্বাবধানে আবারও হাসপাতালে পুত্রবধূ জুবাইদা রহমান। বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। বাগেরহাট সদর হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার আধুনিক যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে বাক্সবন্দী। দক্ষ জনবলের অভাবে বন্ধ আইসিইউ সেবা, ভোগান্তিতে রোগীরা। সকাল 11টার সময় একটা টেস্টের জন্য দিয়েছি, কিন্তু এখন প্রায় 1-1:30 বেজে গেছে, এখনো রিপোর্টটা পাইনি। যদি আমাদের প্রতিদিনের রিপোর্টটা প্রতিদিন দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার হয়। গোপালগঞ্জ শহর জুড়ে অবৈধ ব্যাটারি চালিত রিকশা আর ইজি বাইকের দাপট, বিশৃঙ্খল চলাচলে জনভোগান্তি চরমে। গন্তব্যস্থানে আমি সময় মতো পৌঁছতে না, যানজটের কারণে। এদের কোনো লাইসেন্স নাই, অবৈধ এরা। তো কি গাড়ির টার্ম দিছে, একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিছে। একেবারে 10 বছরের একটা ছেলে অটো চালাচ্ছে এবং বাড়ি দিল, পড়ে যে আমার হাতটা ভেঙে গেল। জয়পুরহাটে চাহিদা মাফিক সার মিলছে না ডিলার ও খুচরা দোকানে, বিপাকে আলু চাষিরা, বাড়তি দামে বিক্রির অভিযোগ। টেটাবল্লম নিয়ে সকাল থেকেই মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষের শত শত মানুষ। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, রণক্ষেত্র হয়ে ওঠে হবিগঞ্জের লাখায়ের স্বজন গ্রাম। স্থানীয়রা জানায়, ধলেশ্বরী খাঞ্জাবিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুরের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, তবে থামানো যায়নি মারামারি। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 2 ঘন্টার সংঘর্ষে আহত হন অন্তত 30 জন। বিলের দখল নিয়ে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। পূর্ব বিরোধীরই একটি জের ধরে আজকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এবং উত্তেজনা পরবর্তী এই মারামারির ঘটনাটি সংঘটিত হয়। তো পরিস্থিতি এখন শান্ত আছে। নরসিংদীর রায়পুরার নীলক্ষ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয় দুপক্ষের। স্থানীয়রা জানায়, নাজিমুদ্দিন মেম্বার গ্রুপ ও ফেলুমিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। সকালে ফেলুমিয়ার মেয়ের জামাতা প্রবাসী মামুন মিয়ার সাথে বাগবিতণ্ডা হয় প্রতিপক্ষের। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত হন মামুন। আহত 10 জনের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ফোন দিয়েছে, খবর ফোন পাইয়া সদর হাসপাতালে আসছি, আইসা তো দেখি মারা হয়ে গেছে। মারা গেছে উনি আমার বড় ভাই, আর যিনি ঝগড়া লাগছে উনি আমার ছোট ভাই। তারা দীর্ঘদিনের মধ্যেই তাদের আধিপত্য বিস্তারকে নিয়ে চাপা দ্বন্দ্ব ছিল। এটা অনেক আগেও ছিল, দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে এটি হঠাৎ করে আবার দেখা দিয়েছে। আমরা এখানে পুলিশ মোতায়েন আরো বাড়াচ্ছি, যে আরো যেন কোনো ধরনের এখানে গ্যাঞ্জাম না হয়। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার কিশোর গ্যাংকে দায়ী করলেও স্থানীয়দের দাবি, ছিনতাই করার সময় গণপিটুনিতে মৃত্যু হয় তার। আমি আমার বাইরে আগাই দিয়ে দাঁড়াই রয়েছি, এর ভিতরে আমার কোলে থেকে চিনে আমার সিদ্ধে মারছে, আমার বাইরে এলো পাতালে এভাবে মারছে চাপাতি চুরি নিয়ে। মতলব এর ওলাতুন 20 লাখ 22,000 টাকা লয় চলে গেছে। মারি ধরি এ জনগণ তাই মনে করেন এখানে এরে ধরছে, ধরার পরে এখানে মারধর করে, এখানে মারার পরে পিঠে পিঠে আনি এখানে হালাইছে। নিহত বলির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে। আপাতত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন, আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মাহফিলে জেলার দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সুস্থতা দেশের জন্য প্রয়োজনীয়। বাগেরহাট 250 শয্যা হাসপাতালে রোগীর চাপ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। 2000-এরও বেশি রোগীকে সেবা দিতে হয় প্রতিদিন।
বিভিন্ন রোগে আক্রান্তদের সুবিধার কথা চিন্তা করে প্রায় ৩ বছর আগে কেনা হয় অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন। অত্যাধুনিক যন্ত্রটি প্রতি ঘন্টায় ৩ শতাধিক নমুনার ফলাফল দিতে পারে। বায়োকেমিস্ট্রি, হরমোন সহ অর্ধ শতাধিক পরীক্ষা নিরীক্ষা করা যায় নির্ভুলভাবে। কিন্তু প্রায় ৪০ লাখ টাকা খরচ করে কেনা এই যন্ত্র এখনো বাক্সবন্দী। হাসপাতালের কাজ চলছে সেমি অটোমেটিক মেশিন দিয়ে। এতে ঘন্টার পর ঘন্টা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে রোগী ও স্বজনদের। দুর্ভোগ পোহাতে হয় প্যাথোলজি বিভাগের কর্মীদেরও। সকাল 11টার সময় একটা টেস্টের জন্য দিয়েছি, কিন্তু এখন প্রায় 1-1.5 বেজে গেছে, এখনো রিপোর্টটা পাইনি। যদি আমাদের প্রতিদিনের রিপোর্টটা প্রতিদিন দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার হয়। সেমি অটোতে কাজ করি, আমাদের অনেক সময়ের ব্যাপার। বিলম্ব হয় অনেক ক্ষেত্রে, একদিন অথবা একাধিক দিন তাদের হাসপাতালে আসতে হয়। এখানেই শেষ নয়, কোটি টাকার যন্ত্র আছে হাসপাতালের আইসিইউতে, কিন্তু গত 11 মাস ধরে সেগুলোও পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অথচ হাসপাতালে আইসিইউ সেবা চালু হয়েছে 2021 সালে। উপকূলীয় জেলায় 20 লাখ মানুষের ভরসা স্থল জেলা হাসপাতাল, অথচ মুমূর্ষু কোনো রোগী ভর্তি হলে পায় না আইসিইউ সেবা। সংশ্লিষ্টরা জানান, চালু থাকা অবস্থায় প্রতিদিনই রোগী থাকতো আইসিইউতে। বর্তমানে শুধু দক্ষ জনবলের অভাবে ফাঁকা পড়ে থাকছে আইসিইউ ইউনিট। সেবাটা অচল অবস্থা থাকা বিধায় আমরা রোগীদের আইসিইউ সেবা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে। বন্ধের ফলে যে রোগীরা আসেন তারা এই জায়গায় বাগেরহাটে আমাদের এখানে কোনো এই সেবাটা পায় না, যার কারণে এরা অনেক ভোগান্তিতে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে গত বছরের ডিসেম্বর পর্যন্ত চালু ছিল আইসিইউ ইউনিট। প্রকল্প শেষ হবার পর জনবল নিয়োগ না হওয়ায় এই দুরবস্থা। অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনটি চালু করার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। দাবি তত্ত্বাবধায়কের। যেই মেশিন দেয় তারই দায়িত্ব থাকে এটাকে আপনার ইনস্টল করা, কিন্তু ওনাদেরকে কি বলছে যে ওনাদের কিছু যন্ত্রপাতি নাই, সে কারণে তারা ইনস্টল করতে পারে না। জেলা হাসপাতালের এই রুগ্নদশা থেকে দ্রুত পরিত্রাণ পেতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান স্থানীয়দের। বিভিন্ন রোগ নিয়ে একের পর এক রোগী আসছেন, যথাযথ নিয়মেই সেবা দিচ্ছেন নার্স চিকিৎসকরা, কিন্তু এই স্বাভাবিক বাস্তবতার পেছনেই লুকিয়ে রয়েছে স্বাস্থ্যকর্মীদের মানবেতর যাপিত জীবনের গল্প। ভোলার লালমোহন উপজেলার প্রায় ৩ লাখ মানুষের চিকিৎসার ভার বহন করেন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা, কিন্তু গত 2 মাস ধরে বেতন ভাতা তুলতে পারছেন না কর্মরত কেউই। চরম আর্থিক সংকটে দিন কাটছে স্বাস্থ্যকর্মীদের। আমরা দিন রাত 24 ঘন্টা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বেতন ভাতা না পাওয়ার ফলে আমরা সংসার সচ্ছলভাবে চালাতে পারতেছি না। চিকিৎসা সেবা আগের মতোই চলতে আছে, বাট আমাদের ফাইন্যান্সিয়াল একটু কষ্ট হচ্ছে আর কি, যেহেতু বেতনটা পাচ্ছি না 2 মাস যাবত। সংকটের শুরু গত 29 সেপ্টেম্বর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলি হওয়ার পর থেকে এখনো যোগ দেননি নতুন কেউ। ডিডিওর দায়িত্ব শূন্য থাকায় বেতন ছাড়ের ফাইল আটকে আছে 2 মাস ধরে। এরকম বেতন বন্ধ হয়নি, ইউসিএনএফপিও স্যার বদলি হওয়ার কারণে আমার 2 মাস বেতন আমি পাইতেছি না। সংসার চালাইতে খুব কষ্ট হচ্ছে এবং ছেলে মেয়েদের পড়ালেখার জন্য দেনাফানা করিয়ে মানুষ কাছ থেকে ধার নিয়ে চালাইতেছি। ডিডিওশিপ দেয়া হয়নি ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমাধান করা যায়নি বলে জানান এই কর্মকর্তা। আর্থিক কার্যাবলীর যে ক্ষমতা ডিডিওশিপ বলে সেটা আমাকে দেওয়া হয়নি, যার জন্য গত 2 মাস ধরে অত্র হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছেন না, আমি নিজেও বেতন পাচ্ছি না। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। বেতন যেহেতু অনলাইনে হয়, ডিডিও ছাড়া তো অ্যাকাউন্টস বিষয়ে বেতন দেবে না। তারপর আমরা তাদের যে বেতন ভাতা বন্ধ যে প্রায় 2 মাস হয়ে গেল, সে ব্যাপারে আমরা ডিডিওকে চিঠি লিখেছি। এখন তারা যদি এই সূত্রে পদায়ন দেয় তাহলে হয়তো বেতন পাবে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 130 জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। সম্পন্ন হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মনাব্বর হোসেন ও ওসি রুহুল আমিনের উপস্থিতিতে যোগেশ চন্দ্র রায়ের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। দুপুরে তারাগঞ্জ থানায় নিহতের বড় ছেলে শোভন চন্দ্র রায় অজ্ঞাত 10 থেকে 15 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রোববার সকালে নিজ বাড়ির ডাইনিং রুম থেকে যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
যে বেগম প্রথার বিরুদ্ধে লিখেছেন ও লড়েছেন সেই বেগম শব্দটি জুড়ে দেয়া হয়েছে তার নামের আগে, অথচ তিনি কখনোই নামের আগে লেখেননি বেগম। শুধু তাই নয়, প্রতিষ্ঠা করা হয়েছে বেগম রোকেয়া নামে বিশ্ববিদ্যালয় সহ নানান প্রতিষ্ঠান, চালু করা হয়েছে পদক, এমনকি তার নামের ইংরেজি বানানটিও বিকৃত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ গবেষকরা। পারিবারিকভাবে রোকেয়াকে রকু বলে ডাকা হতো। রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে তার বিয়ে হবার পর তার নাম তিনি লেখা শুরু করেন রোকেয়া সাখাওয়াত হোসেন। কখনো কিন্তু তিনি নিজের নামের আগে বেগম রোকেয়া লেখেন। যেহেতু রোকেয়া সাখাওয়াত হোসেন কোনোদিন তার নামের সামনে বেগম যুক্ত করেননি, যিনি যে অংশ নামের সঙ্গে যুক্ত করেন না সেটি তার নামের অংশ নয়। দীর্ঘ দাবির প্রেক্ষিতে গত বছর রোকেয়া দিবসে অবহেলায় পড়ে থাকা স্মৃতিকেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করার ঘোষণা দিয়েছিলেন সেই সময়কার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আমিনুল ইসলাম। আমি এই অনুষ্ঠানে ঘোষণা করতে চাই, রোকেয়া স্মৃতিকেন্দ্র পুরোটাই রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে। ভিসি জানালেন আগামীকাল এ নিয়ে সমঝোতা স্মারক সই হবে বাংলা একাডেমির সাথে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে রোকেয়ার জীবন কর্ম, প্রচার প্রসার, গবেষণা ও চর্চায় নয়া দ্বার উন্মুক্ত হওয়ার আশা তার। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র মিঠাপুকুরে পাড়াবন্দে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিদিন শিক্ষার্থীরা যাবে এবং তাদের ওখানে গবেষণা কার্যক্রম তারা ওখানে অব্যাহত রাখবে। রোকেয়ার জন্মভিটায় এসে ক্ষুব্ধ দর্শনার্থীরা। পায়রাবন্দে সাহিত্য সাংস্কৃতিক হাব তৈরির প্রতিশ্রুতি লাল ফিতায় বন্দী। উদ্ধার হয়নি লাখেরাত সম্পত্তি, মসজিদ, দিঘি সহ কোনো কিছুই। আতুর ঘরটিও হয়নি সংস্কার। কলকাতা থেকে মরদেহ জন্মভিটেই স্থানান্তরেও কোনো উদ্যোগ নেই। যত কিছু দেখার জন্য আসলাম ওগুলোর একটাও এখানে নাই। উনি কিভাবে পড়াশোনা করতো, এখানে কোথায় থাকতো, এগুলো একটু আর একটু ভালো করে প্রদর্শনের ব্যবস্থা থাকলে একটু ভালো। রোকেয়া যে বাড়ি আছে, স্মৃতিকেন্দ্র আছে, এটাকে যেন পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তর করা হয়। একটি পূর্ণ সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা গবেষণার হাব তৈরির মাধ্যমে রোকেয়াকে সবার ঘরে পৌঁছানোর দাবি সব মহলের। সরকার মাঝারুল মান্নান হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষের কর্মীরা ফেটে যাওয়া অংশ মেরামত করলে রেল চলাচল স্বাভাবিক হয়। শীতের কারণে রেল লাইনে ফাটল দেখা দিতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সড়ক আইন কিংবা ট্রাফিক পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহন। হাজারো ব্যাটারি চালিত অটোরিকশা আর ইজি বাইকের বাড়াবাড়িতে বাজার এলাকা থেকে পাচুরিয়া পর্যন্ত এমন বিশৃঙ্খলা রোজকার চিত্র। এছাড়াও পাবলিক হল রোড, চৌরাঙ্গি সহ আরো বেশ কয়েকটি এলাকার অপ্রশস্ত সড়কে কয়েকটি লেন তৈরি করে চলছে যানগুলো। চালকদের অনিয়ম, যত্রতত্র পার্কিংয়ে তৈরি যানজটে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। একেবারে 10 বছরের একটা ছেলে অটো চালাচ্ছে এবং বাড়ি দিল, পড়ে যে আমার হাতটা ভেঙে গেল। এদের কোনো লাইসেন্স নাই, অবৈধ এরা। টঙ্গিতে গাড়ির টান দিছে, একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিছে। তো স্থানে আমি সময় মতো পৌঁছতে না যানজটের কারণে। বিপাকে শুধু স্থানীয়রাই নয়, এতে অটোরিকশা সামাল দিতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও নাজেহাল অবস্থা। যতগুলার গাড়ি চলছে সবগুলার অনুমোদন পৌরসভা দেয় না, এগুলা ম্যাক্সিমামই তাদের অনুমোদন ব্যতীত চলছে। এজন্য পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন যানজটটা নিরসন থাকে। পৌরসভার তথ্য মতে শহরে সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত যান ও ইজি বাইক চলাচল উপযোগী সড়ক থাকলেও বাস্তবে চলছে কয়েক গুণ বেশি, যার বেশিরভাগই লাইসেন্সবিহীন। গাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে ভিন্ন ভিন্ন অজুহাত চালকদের। ড্রাইভারের লাইসেন্স নাই থাকলে ভালো, আর না থাকলে আমাদের উপলক্ষে যদি ধরে তাহলে আমাদের জরিমানা দেওয়া লাগে। কেউ কিছু বলে না, গরিব মানুষ রিক্সা চালাই খায়, এই কারণে বলে না। শুনি যে গাড়ি উঠে দেবে, উঠে দিলে তো আমরা চলে গেলাম। পৌরসভার টাকা নেয়, আমাকে লাইসেন্স করার পরেও টাকা নেয়। অবৈধ যানগুলোকে আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক।
যানজটের সমস্যাটি নিরসন করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা আমরা জেলা প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা ক্রমে আমরা কিছু প্রস্তাবনা আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করছি। 2025-26 অর্থ বছরে 65টি ইজি বাইক ও 1308টি ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স রিনিউ করেছে পৌর কর্তৃপক্ষ। অস্থায়ী সচিবালয় যা আজও সংরক্ষিত রয়েছে। দিনটি উপলক্ষে সকালে সেখানে যান মুক্তিযোদ্ধারা। শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বের করা হয় র্যালি। বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপর জোর দেন বক্তারা। 1971-এর এই দিনে হানাদার মুক্ত হয় পটুয়াখালী জেলাও। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে আনন্দ শোভাযাত্রা বের করে মুক্তিযোদ্ধা সংসদ। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার উপর গুরুত্ব আরোপ করেন তারা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক রহমান। 1971 সালের এই দিন ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন কাচারি প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের দক্ষিণ পূর্বাঞ্চল জোনের প্রধান জহুর আহমেদ চৌধুরী স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। শত্রু মুক্ত ঘোষণা করা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। সেই উপলক্ষে জেলায় ছিল নানা কর্মসূচির আয়োজন। শহরের কাউতলিতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিন্তু জেকে বসতে শুরু করেছে এবং আবহাওয়া অফিস যে তথ্য আপনি জানেন যে এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ হবে এবং কোথাও কোথাও এই উত্তরাঞ্চলের বলা হয়েছে যে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যেতে পারে এই তাপমাত্রাটি এবং অন্তত 12 দিনেরও বেশি সময় ধরে সূর্যেরও নাগাল না পেতে পারে। এর কারণে কিন্তু শীতের যে পোশাক যে বেচা বিক্রির যে বিষয়টি, এখন কিন্তু প্রত্যেকটি দোকানে এই শীতের পোশাকই কিন্তু বেচা বিক্রি হচ্ছে। আমরা রংপুরের যে পীরগঞ্জ উপজেলার একটি মার্কেটে আছি, একটি প্রান্তিক এলাকা। আপনি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে এই প্রত্যেকটি দোকানে কিন্তু এখন প্রচুর পরিমাণে বেচা কিনা হচ্ছে এবং সেখানে শিশুদের যে পোশাক, সেই শিশুদের পোশাকটাকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যারা অভিভাবক যারা আছেন তারা দিচ্ছেন। এবং আমরা এখানে দেখেছি, বেশ কয়েকটি মার্কেটে দেখেছি এভাবে প্রত্যেকটি দোকানে শিশু সহ নানা বয়সী মানুষ সবাই এই শীত বস্ত্র কিনছেন এবং ক্রেতারা যেটি বলছেন যে দাম তো একটুখানি চড়াই, আর বিক্রেতারা বলছেন যে বরাবরের মতো যে তারা যেহেতু দাম বেশি দামে কিনছেন সে কারণে তারা বেশি দামে বিক্রিও করছেন। তবে এই দোকানগুলোর পাশাপাশি যে ফুটপাতগুলো আছে উত্তরাঞ্চলের, এই রংপুর সহ যে উত্তরের যে জেলাগুলো আছে, প্রত্যেকটি জেলার যে ফুটপাতে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। সাধারণত যারা একটুখানি পয়সাওয়ালা মানুষ নন তারা এই সবাই ছোটেন সেই ফুটপাতের দিকে এবং ফুটপাতে বেচা বিক্রি হচ্ছে এখন অনেক। এবং সেখানকার যে বস্ত্রগুলো পাওয়া যায়, আমরা দেখেছি যে রংপুর মহানগরীর যে ফুটপাতের যে মার্কেটগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে যারা সামর্থ্যবান মানুষ তাদেরকেও কিন্তু আমরা দেখেছি সেখানে গিয়ে ফুটপাতে এগুলো কিনতে। এবং সব মিলিয়ে যদি যেটি বলা যায় যে শীত যত নামছে ততই যেমন একদিকে শঙ্কা বাড়ছে, উৎকণ্ঠা বাড়ছে, ঠিক তেমনি বেচা বিক্রিও জমে। কারকে 120 মেট্রিক টন আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাকি 3 আমদানিকারকের পেঁয়াজ আজ প্রবেশ করার কথা রয়েছে। দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে সীমিত পরিসরে আমদানির অনুমতি দিয়েছে সরকার। পাইকারি বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ইম্পোর্ট পারমিট আইপি প্রদান করা হচ্ছে। প্রতিদিন 50টি করে আইপি ইস্যু করা হবে। প্রতি আইপিতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রাম। শীতের শুরুতে এখানকার মাঠ ও পলিশেড ভরে গেছে টমেটোতে। প্রযুক্তি নির্ভর চাষে ফলন ভালো, দামও আশানুরূপ। পলিশেড প্রযুক্তিতে চাষ হওয়ায় টমেটো গাছগুলো থাকছে নিরাপদ। তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকায় শীতের সময়ও ফলন হচ্ছে বেশি, দামও মিলছে ভালো। সপ্তাহে 100-120 কেজি টমেটো বিক্রি করে থাকে। টমেটো চাষ প্রায় লোকে করেছে, তা আল্লাহর ইচ্ছায় এবার ভালোই হয়েছে। দেখেছি, দেখে আমার খুব ভালো লাগেছে। তো ভালো লাগার কারণে আমি আগামীতে এই ক্ষেত করার আমার খুব ইচ্ছে।
কৃষি বিভাগ বলছে পলিশেড পদ্ধতিতে টমেটো চাষ নড়াইলের কৃষিতে নতুন দিগন্ত খুলেছে। শীতকালেও নিরবিচ্ছিন্নভাবে টমেটো উৎপাদন সম্ভব হচ্ছে, যা স্থানীয় বাজারে চাহিদা পূরণের পাশাপাশি অন্য জেলাতেও পাঠানো হচ্ছে। প্রথমত ইনভেস্টমেন্ট একটু বেশি হলেও যেহেতু বাজার মূল্য অনেক বেশি, তাই কৃষকরা তাদের এই যে দামের যে সামঞ্জস্যতা এটা পুষিয়ে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমরা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় আমরা নড়াইল সদরে বেশ কিছু জায়গায় প্রদর্শন প্লট স্থাপন করেছি। প্রযুক্তি নির্ভর এই চাষে বদলে যাচ্ছে নড়াইলের কৃষকদের জীবন। শীতের লাল টমেটোতে ভরে উঠছে তাদের স্বপ্ন আর সাফল্যের গল্প। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জয়পুরহাট সদর উপজেলার মীর গ্রামের কৃষক গোলাম মোস্তফা চলতি মৌসুমে 25 বিঘা জমিতে আলু আবাদের ইচ্ছা ছিল তার। তবে ডিএপি, এমওপি, টিএসপি ও ইউরিয়া মিলে 75 বস্তা সার প্রয়োজন হলেও জোগাড় করতে পারেননি অর্ধেকও। ফলে সিদ্ধান্তে পরিবর্তন করে কিছু জমিতে সরিষা বোনার উদ্যোগ নিয়েছেন তিনি। আমার সার দরকার অন্তত 3-25 কত হচ্ছে 75 বস্তা, সেখানে হয়রাস পাওয়া গেল 30 বস্তায় হয়নি, যেখানে 2000 টাকা সেখানে এর আগে 2600 টাকা। গোলাম মুস্তফার মতো এমন পরিস্থিতির শিকার হচ্ছেন অনেকে। নিয়মিত ডিলার ও খুচরা দোকানে ঘুরেও সার কিনতে পারছেন না তারা। অভিযোগ আছে নির্ধারিত মূল্যের বেশি অর্থ দিলেই পাওয়া যায় কাঙ্ক্ষিত পরিমাণ সার। 3 দিন থেকে গুটানো ঘোরাফেরা করছি, সারের বরাদ্দ আমরা কম দেখেছি, যা কাজ ফেলেতে আসি কিন্তু আমরা সেই পরিমাণ সার পাই না। 4 বিঘা মাটি আলু লাগাছি, 4 বস্তা সার পাচ্ছি, সার আর পাওয়া যাচ্ছে না, টাকা দেও সার পাওয়া যাচ্ছে না। 500 বিঘা আলু লাগাচ্ছি আর 2 বস্তা আমি কি করবো? ডিলাররা বলছেন নির্দিষ্ট পয়েন্টে বরাদ্দকৃত সারের চেয়ে কৃষকদের চাহিদা বেশি, তাই অন্য ডিলারের কাছ থেকে সার এনে কৃষকের চাহিদা মেটানোর চেষ্টা করছেন তারা। যে ইউনিয়নে আলুর উৎপাদন কম হয় সেখানেও যে পরিমাণ বরাদ্দ, আর যেখানে আলুর উৎপাদন বেশি হয় ঠিক সেখানেও সমপরিমাণ বরাদ্দ। এই সমপরিমাণ বরাদ্দ হওয়ার কারণে আমরা চাহিদার তুলনায় বরাদ্দটা আমরা কম পাচ্ছি, কারণে এলাকাতে কিছুটা ঘাটতি দেখা যায়। সার সংকটের বিষয়টি মানতে নারাজ কৃষি অফিসের কর্মকর্তারাও। তাদের দাবি চলতি মৌসুমে মজুদ আছে নির্ধারিত ডোজের সার। আলু নির্ধারিত ডোজ অনুযায়ী যে সার বরাদ্দ থাকার কথা আমাদের জয়পুরের জন্য পর্যাপ্ত বরাদ্দ আছে। বিশ্বের মধ্যে যে সার দেশের জন্য প্রয়োজন তার পূর্ণ সারটা দেশে অলরেডি চলে আসছে। আমাদের বাফার এবং শান্তার যে গোডাউন সেখানে আছে। চলতি মৌসুমে জেলায় 39,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।